পুলিশের সার্চ রিপোর্টের থেকে এটা জানা যায় যে আকাশ বয়েল আগের শুনানিতে এসেছিলেন তিনি আসল কোনো বহুরূপী নয়। ইয়নার, পরীক্ষা থেকে এটাও প্রমাণিত হয়ে গিয়েছে যে 2রা জানুয়ারি শুনানিতে আকাশ পুনেতেই ছিলেন। প্রশ্নটা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে ইয়নার, যে যদি আকাশ পুনেতে থাকে তাহলে যেই ব্যক্তি এখানে এসে এই আদালতে বক্তব্য রেখেছিলেন সে কে ছিল? ইয়োর অনার, আমি তো সেটাই বলেছি যেটা সেদিনকে হয়েছিল। আমার তো মনে হয় নন্দিতাই মিস্টার দীপক সিন্ধুকে খুন করেছে। মিস্টার পাঠক, এটা আপনার আমার কাছে অনেক বড় একটা ধাঁধা, যেখানে ওনার কোনো যমজ ভাইও নেই। শুধুমাত্র এতটাই নয়, আমার সঙ্গেও ইয়নার এরকমই একটা ঘটনা ঘটেছে। কি হলো মিস্টার পাঠক? বলছি মেননবাবু, ইয়নার এই বিষয়টাতে আলোকপাত করার জন্য আমি আমারই সহায়ক বরুণকে কাঠগড়ায় ডাকতে অনুমতি চাইব। অনুমতি দিলাম। মিস্টার বরুণ জাভেরি, দয়া করে আদালতকে বলুন যে আপনি গতকাল দুপুরে কোথায় ছিলেন। ইয়োর অনার, আমি আমার বন্ধু শেফালির সাথে ছিলাম। কাল ওর জন্মদিন ছিল, তাই আমরা একসঙ্গে মার্কেটে শপিং করছিলাম। এই হলো শপিং বিলস আর ক্রেডিট কার্ড স্লিপ। ইয়নার, শপিং এর রসিদ আর ক্রেডিট কার্ডের স্লিপ, এটার মধ্যে দেখার মতো বিষয় এটা রয়েছে ইয়নার, যে তারিখ গতকালের 5ই জানুয়ারি আর সময় দুপুর 3:34 ইয়নার। এখন আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনোনিবেশ করাতে চাইব ইয়নার। ইয়নার, এটা আমার অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে এখানে ইয়নার। এই দেখুন, সময় 3:34 আর বরুণ আমার সঙ্গে আমার দপ্তরে বসে আছে। এটা আসলে খুবই গম্ভীর একটা বিষয় ইয়নার, যে একই ব্যক্তি একই সময় 3:34 দুটো আলাদা আলাদা জায়গায় কিভাবে থাকতে পারেন। ইয়নার, প্রথমে নন্দিতার সঙ্গে, তারপর মিস্টার বয়েলের সঙ্গে, এবার আমার সহায়ক বরুণের সঙ্গে। এইটা এমন একটা রহস্য ইয়নার, যার কোনো যুক্তি নেই আমার কাছে। আমি বোঝাচ্ছি মিস্টার পাঠক। ইওর অনার, পৃথিবীতে সবাই সমস্ত কিছু জানবে এটা তো হতে পারে না, তাই না মিস্টার পাঠক? মিস্টার মেনন, আপনার যেটা বলবার সেটা সোজাসুজি ভাবে বলুন। ইওর অনার, এই জন্য আমি প্যারানর্মাল রিসার্চ আর্মাসিস করুণা আস্থানাকে কাঠগড়ায় ডাকতে অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ, তো মিসেস করুণা আস্থানা, আপনি ডে 1 থেকে কেসটাকে ফলো করছেন, রাইট? কি মনে হচ্ছে আপনার এসব কি চলছে? আই মিন, মিস্ট্রিটা কি? ইয়োর অনার, আমি আগেই সবকিছুই পাঠকবাবুকে বলে দিয়েছি। মনে হচ্ছে উনি এখনো আমার কথায় বিশ্বাস করেননি। কি বললেন আপনি? ইয়োর অনার, শুনে হয়তো আপনারও অদ্ভুত লাগবে, এটাই বলেছিলাম যে এই জগতে আমাদের সবার লুক অ্যালাইক্স থাকে। তা আপনি সেটাকে রিফ্লেকশন বলুন অথবা ডাবল গ্যাঙ্গার। এক্ষুনি আমি যেটা বললাম তাতে আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু খুব শিগগিরই তা হবে। দেখুন করুণা দেবী, আদালত এইসব কথার উপর বিশ্বাস করে না। আদালত তো এই বিষয়গুলোতে বিশ্বাস করে না, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে এই কথাগুলো যেগুলো আপনি বলছেন, এটার কোনো প্রমাণ রয়েছে, কোনো ভিত্তি রয়েছে আপনার কাছে? আর কি প্রমাণ চান আপনি পাঠকবাবু? আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট বরুণকেই ধরুন না। দেখেছেন না আপনি যে কিভাবে একই মানুষ দুটো জায়গায় উপস্থিত ছিল? এত তাড়াতাড়ি গিয়ে চলেও আসলি? কোথায় স্যার? অমিতের বিষয়ে খোঁজ খবর নিয়ে আসতে। অমিত আমাকে এরকম কিছু বলেননি। এখনই তো তুই এখানে বসেছিলি আমার কাছে 20-25 মিনিট আগে, আমি তোকে পাঠিয়েছিলাম ওখানে। না স্যার, আপনি আমাকে বলেননি। ইনফ্যাক্ট আমি শেফালির সঙ্গে ছিলাম স্যার, আমরা মার্কেটে শপিং করছিলাম। তুই শেফালির সঙ্গে ছিলি তো? এই আর আপনি কি মনে করেন এর পিছনে কারণ? কারণ আর কি হতে পারে মিস্টার পাঠক? যে বরুণকে আপনি অফিসে দেখেছেন সে বরুণ নয়, বরং তার লুক অ্যালাইক ছিল, রিফ্লেকশন, আর্কস, ডাবল গ্যাঙ্গার। না, এটা কিভাবে সম্ভব ডক্টর আস্তানা? ইয়োর অনার,
মনে হচ্ছে পাঠকবাবু জেদ ধরে বসে আছেন। দেখুন, আমি আপনাকে ব্যাপারটা খুবই সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। টিভি সিরিয়ালস হয়তো আপনারা সবাই দেখেন, আর তার মধ্যে অনেক সময় নায়ক বা নায়িকার সামনে ওদের নিজেদের রিফ্লেকশন, যাকে আপনারা অল্টার ইগোও বলতে পারেন, চলে আসতে পারে, তাদের সঙ্গে কথা বলে আর তর্কও করতে থাকেন। এটা শুধুমাত্র পরিকল্পনা একটা, বাস্তবিক জীবনে এরকমটা কিছুই হয় না। পাঠকবাবু, যদি আপনি এই কেসটাকে সমাধান করতে চান তাহলে আমার কথায় বিশ্বাস করতেই হবে। ইয়োর অনার, আমি এই ডবল গ্যাঙ্গার্স যা আমাদের প্যারালাল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে থাকে তাদের সম্বন্ধে একটা কথা বলে দিই। এদের সবার লক্ষ্য শুধু এদিক ওদিক নজরে পড়াই নয়, বরং রিয়েল এন্টিটিকে টেক ওভার করে তার জায়গা নেওয়াটাই উদ্দেশ্য। যেমন নন্দিতা বলেছে যে ওর মতন দেখতে কেউ ব্যাংকে সিগনেচার করে 1 লাখ টাকা তুলে নিয়েছে। আরে টাকা তো একটা সামান্য ব্যাপার, এরা তো প্রাণও নিতে পারে আপনার জীবনের উপর কবজা করে। ডক্টর আস্তানা এগুলো আদালত আর আইন এই বিষয়গুলো বিশ্বাস করে না। কেন করতে পারেন না মিস্টার পাঠক? ইওর অনার, আপনি নিজেই ভেবে দেখুন, যদি একই ব্যক্তি একই সময়ে দুটো আলাদা জায়গায় পাওয়া যায় প্রমাণের সঙ্গে, তাহলে সেটার কি লজিক হওয়া উচিত? হ্যাঁ, মিসেস করুণা দেবী যা বলছেন সেটা বিশ্বাস করা একটু কঠিন, কিন্তু আমার মনে হচ্ছে উনি সত্যি বলছেন। কারণ কি, যদি মিস কাপুর আমাদের এটা বলতেন যে ওনার মতো দেখতে কাউকে উনি একাই দেখেছেন, তখন আমাদের এটা মিথ্যা মনে হতো। কারণ কি, মনে হতো ওনার অপরাধ উনি লুকোচ্ছেন। কিন্তু তারপর আকাশ বাহেল আর মিস্টার পাঠকের সঙ্গে বরুণের যে ঘটনাটা ঘটল, তারপর এটা আমি বিশ্বাস করতে শুরু করেছি যে হয়তো না, একদম শিওর নন্দিতা কাপুরের মতো দেখতে কেউ খুনটা করেছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মেননবাবু, আপনি যেগুলো বলছেন সেগুলোর অর্থ কি আর এগুলোর পরিণাম কি হতে পারে এ বিষয়ে কোনো ধারণা আছে আপনার? জানি মিস্টার পাঠক, এটার পরিষ্কার মানে হলো কেসটা আপনি জিতবেন আর আমি হারবো, আর আপনার ক্লায়েন্টের মুক্তি। ইওর অনার, কেসটা এখানে এসে এমনই বিচিত্র জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি জানি যে এরকমটা হওয়ার কারণে আমার মক্কেল তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এরকম ভিত্তিহীন অবস্থায় আমি আমার মক্কেলকে ছাড়া পাওয়াতে চাই না। এই কারণে আমি আদালতের কাছে আবেদন করছি যে আমাকে সত্যিটাকে খুঁজে বের করতে কিছু সময় দেওয়া হোক। বলুন, এখানে যেভাবে প্রসিকিউটর মেনন আদালতে তার বক্তব্যটাকে পাল্টে দেয়, কিছু গড়বড় মনে হচ্ছে আমার এখানে। তোর কি মনে হয়? হ্যাঁ স্যার। কি ডিসকাস করে যাচ্ছ কেডি স্যার? কি হলো? হ্যাঁ, তোমরা দুজন আমাকে এইভাবে দেখছো কেন? রমন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিকই তো আছি, একদম মস্ত আছি। কেন, কি হয়েছে? না, জেনারেলি তুই কেডি স্যারকে বস বলিস আর আমি ওনাকে স্যার বলি। আরে কি তরুণ ভাই, বরুণ ভাই, একদিন আমি তোমাকে মানে বসকে স্যার বলেছি, তো তোমার প্রবলেম কি হয়েছে? হ্যাঁ, আমি কোনো ভুল তো কিছু বলিনি। না, টেনশন নেওয়ার মতো কিছু হয়নি। আচ্ছা, তুই হাতে কি লিখেছিস দেখা? হ্যাঁ, না না, দেখা, তোর হাতটা দেখা। আরে কিছু না, আমি আবার তোমাকে কি কিছু দেখাবো? একটা তো লেখা আছে, দেখা। আরে কিছু দেখা। আরে না না না, আরে না, দেখা না, দেখা। আরে না, আরে দেখাবো না। হাত খোল, না, না। হাত খোল। কেডি স্যার, এই দেখুন, নিজের ইনফরমেশন হাতে লিখে ঘুরছে। সত্যি করে বল, কে তুই? বল। কেন লিখেছিস তুই তোর হাতে এইসব? আরে বস, আমি এমনি টাইম পাস করার জন্য লিখেছি। টাইম পাস মানে? আরে তোমরাও তো ধোকা খেয়ে গেলে না বস। আরে বস, আমি শ্রমণী আছি। আরে বলুন ভাই, তুমিও চিনতে পারলে না আমাকে? আমি একজন ভালো অ্যাক্টর, দারুণ ফিল হচ্ছে। আরে বস, আমার সঙ্গে আমার আইডি কার্ডটা তো আছে, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি আমি। আমার প্যান কার্ড দেখেছো?
কেন করছিলি তুই এসব? আরে বস ওই ব্যাপারটা কি আসলে খুব ইগো হার্ট হয়েছে, খুব জেলাস ফিল হয়েছে যে তোমাদের সবার একজন করে ডুপ্লিকেট ঘুরছে আর আমার কোনো ডুপ্লিকেটই নেই। তাই আমি নিজে ভাবলাম যে আমি নিজেই নিজের ডুপ্লিকেট সেজে ঘুরে বেড়াই, তাই করে ফেললাম আর কি। আচ্ছা শ্রবণ, তাছাড়াও তো ডুপ্লিকেট বলে কিছু হতে পারে না। এই জগতে তুই একাই যথেষ্ট। কোথাও এরকম ব্যাপার নয় তো? কি হয়েছে? আপনার শরীর খারাপ নাকি? আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার আমার ভীষণ ঠান্ডা লাগছে আর শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। আপনি প্লিজ আমাকে ডাক্তারের কাছে চলুন চলুন। ন্যান্ডি, হঠাৎ করে তোর কি হয়েছিল? জানি না, এখন এখন অনেকটা ভালো আছি। ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক হয়ে যাবে। অ্যান্ড আই সোয়ার তোর কিচ্ছু হবে না। অ্যান্ড আই সোয়ার ওই দিনটা দেখার জন্য তুমি বেঁচে থাকবে না। ডাক্তারবাবু, আরে কে মেরেছে কি ডাক্তারবাবু? আর ওই পেশেন্ট কোথায়? অমিত, 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 ওকে ওকে কে ম্যাডাম, আপনি মেরেছেন একে। আমি ইউর অনার, আবার একটা খুন পাঠক বাবুর মক্কেলের হাতে। এবার তো নিজের ভাইকেই মেরে ফেললো। আমি অমিতকে মারিনি। আমার কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। কনস্টেবল মোহন সিং, কাল রাতে তুমি হাসপাতালে মিস কাপুরের ঘরের বাইরে ডিউটি করছিলে, রাইট? কি দেখেছিলে তুমি? জজ সাহেব, রাত অনেক হয়ে গেছিল তাই একটু চোখ লেগে গেছিল। আর সেই সময়ই এনার দাদা ভেতরে প্রবেশ করে আর হঠাৎই ওনার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আর আমি দেখি যে আর উনি তো লুকিয়েছিলেন। আমি 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 কোথাও মিস লুকোইনি। কাপুর, যদি আপনি না লুকাতেন তাহলে কোথায় ছিলেন? আমি তো বাথরুমে গিয়েছিলাম। আমি তো জানতাম না যে ইওর অনার অমিত আমার সাথে দেখা করতে এসেছে। কিন্তু কনস্টেবল মোহন যেটা দেখলো, ওটা হতে পারে আমার মতো দেখতে সেই মেয়েটা। হ্যাঁ, কারণ ওই তো দীপককে মেরেছিল। ওই হয়তো অমিতকেও মেরেছে। ও মিস্টার পাঠক, আপনার মক্কেলকে আপনি নিজেই বোঝান। ইনি আবার ওনার এই যমজ হওয়ার গল্প শোনাচ্ছেন। দীপক আর অমিতকে উনিই খুন করেছেন। ইউর অনার, আপনিও জানেন, আমিও জানি, আর এই আদালতে উপস্থিত থাকা প্রত্যেকটা ব্যক্তিও জানেন যে মিস কাপুর যেটা বলছেন সেটা একেবারে অসম্ভব। ইউর অনার, আমি এখন এটা ভাবতে বাধ্য হচ্ছি যে মিস কাপুর স্কিজোফ্রেনিক নয় তো, মানে স্প্লিট পার্সোনালিটি। নিজেই মার্ডার করেন না, নিজেই ভুলে যান। অবজেকশন ইউর অনার, যদি আমার মক্কেলের
এরকম কোনো মানসিক রোগ হতো, যদি উনি দ্বৈত ব্যক্তিত্বের শিকার হতেন, তো অন্যান্য ঘটনাও ভুলে যেতেন। শুধুমাত্র সেই দুটো ঘটনা কেন যেগুলো মেনন সাহেব বলছেন। তাহলে আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? আপনার মক্কেলের এই আজগুবি সমস্ত গল্প, এই থিওরি জমজ হওয়ার আদালত বিশ্বাস করবে? আমার মক্কেলের আজগুবি এই সমস্ত গল্প তারই, যেগুলো আপনি গতবারের শুনানিতে জজ সাহেবের সামনে নিয়ে এসেছিলেন। ইওর অনার, আমি কখনো এরকমটা বলিনি যে কোনো জমজ রয়েছে। গতবারের শুনানিতে আমি এরকমটা বলেছিলাম যে এই জমজ থাকার বিষয়টি আমি শুধুমাত্র এটুকুই বলছি যে ক্ষমতা আমার মক্কেল কেন তার নিজের ভাইকে হত্যা করবেন, কি উদ্দেশ্য থাকতে পারে ওনার কাছে। কিছু সময় ধরে তো আমার ইয়নার অমিতের উপর সন্দেহ হচ্ছিল যে সম্ভবত ওই হত্যাটা করেছিল আর নিজের বোনকে ফাঁসিয়েছিল যাতে তার ধন সম্পত্তি ওর নিজের হয়ে যায়। দেখুন মিস্টার পাঠক, সিসিটিভি ফুটেজ এটা পরিষ্কার হয়ে গেছে যে মিস কাপুরই দীপক বাবুকে মেরেছেন, আর অমিতকে খুন করতে কনস্টেবল মোহন নিজের চোখে দেখেছে। না, এই দুটো মার্ডারই আমি করিনি। আমার মিস কাপুর, আপনার এই সমস্ত জমজ গল্প আমি বিশ্বাসই করি না, এগুলো আমি মানছি না একদম। মেনন বাবু, দেখুন আমি অনেকটাই আশ্চর্য হয়ে যাচ্ছি যে এটা তো হওয়ারই ছিল মিস্টার পাঠক। আপনার মক্কেল অনেকদিন থেকে তো এই সমস্ত ফালতু গল্প শোনাচ্ছেন, এই জমজ হওয়ার গল্প নিয়ে বানিয়েই যাচ্ছেন। আপনি ভুল বুঝছেন আমাকে। আমি ওনার কথা শুনে না, আপনার কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই গত শুনানিতে আপনি জোর দিয়ে বলছিলেন এই জমজ হওয়ার বিষয়গুলো, আর এখন এই শুনানিতে আপনি বলছেন যে এক সেকেন্ড। দেখুন পাঠকবাবু, ইউ মিন টু সে যে গতবার আদালতে আমি এটা বলেছিলাম যে দীপকের খুন মিস কাপুরের ডুপ্লিকেট কেউ করেছে? আপনি লড়ছেন এই কেসটা, আপনিই বলেছেন। দেখুন, আপনি সিনিয়র উকিল, ক্ষমা করবেন, কিন্তু আপনি কি মজা করছেন? কেন আমি আপনাকে নিয়ে মজা করব? আপনি গত শুনানিতে বলেছিলেন আপনি ডক্টর আস্তানাকে ডেকেছিলেন কাঠগড়ায়, আর ওনার কথা আদালতের সামনে, জজ সাহেবের সামনে আপনি বলেছিলেন। মিসেস করুণা দেবী যা বলছেন সেটা বিশ্বাস করা একটু কঠিন, কিন্তু আমার মনে হচ্ছে উনি সত্যি বলছেন। হয়তো না, একদম শিওর নন্দিতা কাপুরের মতো দেখতে কেউ খুনটা করেছে। মিস্টার পাঠক ঠিক বলছেন মিস্টার মেনন। আরও একটা কথা হলো যে আপনার প্রমাণ আদালত মানেনি, কিন্তু আরে আমার এরকম হতেই পারে না ইউর অনার। মিস্টার মেনন, আমার কাছে আপনার ডিবেটের রেকর্ড কপি আছে, এই নিন, আপনি নিজেও দেখতে পারেন। আরে 5ই জানুয়ারি মানে এটা তো পরশু দিনের কথা। পরশু আরে হ্যাঁ ইউর অনার, পরশু দিন তো আমি আদালতে আসিনি। অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। বিশ্বাস করুন ইউর অনার, আমি পরশুদিন কোর্টে আসিনি। অ্যাকচুয়ালি পরশুদিন মানে 4 তারিখে আমি এটা জানতে পারি যে আমার দাদু পরলোক গমন করেছেন, তাই আমি 5 তারিখে তো কেরলে ছিলাম। হ্যালো, শর্মাবাবু বলছেন? আমার দাদু পরলোক গমন করেছেন, তাই এটা রিকোয়েস্ট করছি কালকের জন্য কোনো নতুন লয়ারকে অ্যাপয়েন্ট করুন প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কাছে আমার মোবাইলে কিছু ছবিও রয়েছে, এই দেখুন। এটা কি করে সম্ভব যে একই দিনে কেরালায় আপনি আপনার গ্র্যান্ডফাদারের ফিউনারাল অ্যাটেন্ড করছেন, আর এখানে মুম্বাইয়ে আদালতে কেসও অ্যাটেন্ড করছেন, একই সময় দুটোই? যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি শর্মাবাবুকে একটা ফোন করতে পারি? অনুমতি দিলাম। হ্যালো, হ্যাঁ শর্মাবাবু, আমি এখন আপনাকে আদালত থেকে ফোন করছি। একটা খুব বড় কনফিউশন হয়ে গেছে। দেখুন, আপনার হয়তো এটা মনে আছে যে 4 তারিখে আমি আপনাকে ফোন করেছিলাম যে কি আমি আপনাকে পরে ফোন করে এটা বলেছিলাম যে আমি কেরলে যাচ্ছি না। আর আমি আদালত অ্যাটেন্ড করব। ইওর অনার, আপনি বিশ্বাস করুন যে আমি সত্যি বলছি।
আপনি চাইলে যে কোনো কারো দিব্যি দিয়ে আমি এটা বলতে পারি যে শর্মা বাবুকে ফোন করে আমি এটা বলিনি যে আমি কেরলে যাচ্ছি না, আমি এটা বলিনি যে আমি কেসটা অ্যাটেন্ড করব। আমি সত্যি বলছি, আমি এটা কি করে সম্ভব হলো? কে ছিল সেই ব্যক্তি যে যে আমার জায়গায় এই কোর্টে এসেছিল? ইওর অনার, আমি কিছুই জানি না। এটা আমার নয় তো? একই দেখতে আমার গল্পটা আবার সত্যি নয় তো? ইওর অনার, আবার আমার মতো আর কেউ কি আছে? মিস্টার পাঠক, আপনি ওই কেসটার ব্যাপারেই ভাবছেন না পাঠকবাবু? ওকে, সেই কেসটার সম্বন্ধেই ভাবছি, কিন্তু আপনি এখানে কি করতে এলেন? আমি আবার সেই পুরনো কথাগুলো বলতে এসেছি। এভাবে অফিসে একলা বসে বসে মাথা খারাপ করে কোনো লাভ হবে না পাঠকবাবু। আপনিও এটা মেনে নিন যে আমাদের সবার মতোই দেখতে কেউ এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে থাকে। প্রসিকিউটর মেনানের সদ্য এক্সাম্পল আপনার সামনে আছে। উনিও এই কথাটা মেনে নিয়েছেন, আর জজ সাহেবের রিয়াকশন লক্ষ্য করার পর আমি এটা বলতে পারি যে উনিও এই ডবল গ্যাঙ্গার থিওরির ব্যাপারে সিরিয়াসলি ভাবতে শুরু করেছেন। শুধু আপনি বাকি মিস্টার পাঠক নিজের জয়ের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। আপনি এত বড় একজন লয়ার, এত বড় ইমেজ আপনার, যদি একবার আপনি জজ সাহেবের সামনে বলে দেন যে এটা সত্যি, তাহলে দেখবেন কেমন ঝট করে জজ সাহেব নিজের রায় শুনিয়ে দেন। আপনার ক্লায়েন্টও ফ্রি, আর আপনার জয়ও নিশ্চিত। আর কি চান আপনি মিস্টার পাঠক? যখন আপনি সেই পুরনো কথা বললেন, তো আমিও উত্তরে সে কথাই বলবো যে এই যে যমজের বিষয়বস্তু আপনি বললেন যে এগুলো শুধুমাত্র বইপত্রে, গল্পে, চলচ্চিত্রে, বড় পর্দায় সেখানে হয়, বাস্তবে এগুলো হয় না। পাঠক বাবু, যখন ভগবানের লাখ লাখ অবতার হতে পারে, তখন মানুষের দুটো অবতার কেন হবে না? আর তাছাড়া আপনার কাছে কি এক্সপ্লেনেশন আছে এই ঘটনার? আমি তো দয়া করে আমাকে আমার কাজের মধ্যে মনোনিবেশ করতে দিন। আমি যেটা বলছি সেটাও বাস্তবে আছে পাঠক বাবু, আর বাস্তবের দিকে পিছন ঘুরে দাঁড়ালে সেটা মিথ্যে হয়ে যায় না, এটা মনে রাখবেন পাঠক বাবু। আরে মেনন বাবু, আমি কি ভেতরে আসতে পারি? আরে পাঠক বাবু, আরে আসুন আসুন, বসুন বসুন এখানে। বলুন, কি সাহায্য করতে পারি আপনাকে? মেনন বাবু, অনেক কেস লড়েছি আমি, বিভিন্ন বিচিত্র কেস আমি দেখেছি এবং শুনেছি। এই যমজ, ডোপল গ্যাঙ্গার ইত্যাদি ইত্যাদি, এগুলো খুব একটা বুঝতে পারছি না আমি। পাঠকবাবু, আমিও আপনার মতো এই কথাটাই ভাবছিলাম এতক্ষণ। দেখুন, আজকে আদালতে যা কিছুই হলো, আমি নিজেও ভেবে পাচ্ছি না কিছু। পাঠকবাবু, আমি এটা কি করে বিশ্বাস করে নেব যে আমার মতো আর কেউ আছে? হ্যাঁ, পুরোপুরি সহমত আমি আপনার কথার সঙ্গে। আমি অনেকটা এরকমই মনে করছি। দেখুন না, এই এরকম দলিল ডোপল গ্যাঙ্গারের, আমি তো এই দলিলটাকে মানতে পারি না। না, এর মধ্যে থেকে অন্য কিছু দেখতে পাচ্ছি। এক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। কিরকম শুনি? আমি এই কেসটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এরকমটা মনে হচ্ছে যে এইবার এই কেসটাকে তার সঠিক পরিণাম পর্যন্ত নিয়ে যেতে পারবো না আমি। পাঠকবাবু, আমি কি বলি বলুন তো? এটা আপনার এই কথা শুনে আমি নিজেই সারপ্রাইজড, কিন্তু যাই হোক, মানে আপনার কি মনে হচ্ছে, মানে কি হতে পারে রহস্য? কে আছে এর পিছনে? না, এখানে একটা বিষয় দেখুন, যদি একটা রাস্তা আমি দেখতে পাই এখানে, তো আমি অবশ্যই লড়তাম কেসটা। কিন্তু বিষয়টা হলো যে এখানে আমি এই কেসের মধ্যে কোনো রকম কিছুই দেখেই উঠতে পারছি না। যতই আমি ভাবছি, ঘুরে ফিরে সেই সুইটা নন্দিতার দিকে এসে আটকে যাচ্ছে। এখন আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে হয়তো ও এই দ্বৈত সত্তার অধিকারিণী, স্কিজোফ্রেনিক বলে মনে হয়।
আই থিঙ্ক ইউ আর রাইট। নন্দিতা ছাড়া কেউই হত্যাটা করতে পারে না, ওই হলো আসল হত্যাকারী। বাই সি ইউ। আরে তুমি হ্যাঁ? তুমি কি এখন বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে তাই আমি চলে যাচ্ছি। কাজ হয়ে গেছে মানে? আমাদের অফিস টাইমিং রাত 8টা অবধি, আর 8টা এখনো অবধি বাজেনি। 8টা বাজেনি তো কি হয়েছে? নন্দিতা ম্যাম তো কখনো এরকম বলেননি যে কাজ হয়ে গেলেও তোমাকে 8টা পর্যন্ত অফিসে থাকা দরকার। কিন্তু আমি বলছি, আই অ্যাম ইয়োর বস। আগে ম্যামকে আসতে দিন। 20 বছর পরে আসবে, ততদিন এই অফিসে 8টা অবধি বসা আর অভ্যেস করে নাও, ওকে? ডক্টর আস্তানা, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, তার মানে এটা নয় যে আপনার এই যে থিওরি রয়েছে ডপেলগ্যাঙ্গারের, সেটা আমি বিশ্বাস করতে শুরু করেছি। আমার মনে হলো যে আমার আপনার কাছে এসে কৃতজ্ঞতা জানানো উচিত যে আপনার আমাকে সাহায্য করার জন্য 2বার আমার অফিসে গিয়েছিলেন। 2বার? না পাঠক বাবু, আমি তো শুধু একবারই আপনার অফিসে গেছিলাম, গত সপ্তাহে। হ্যাঁ, না মানে গত সপ্তাহে একবার এসেছিলেন, আর আজকে সন্ধ্যায় আপনি যখন এসেছিলেন। না, আমি তো বিকেল থেকে বাড়িতেই ছিলাম। ইনফ্যাক্ট আমার বাথরুমের কলটা খারাপ হয়ে গেছিল বলে প্লাম্বারকে দিয়ে সেটা রিপেয়ার করাচ্ছিলাম। তো তার আগে বা পরে এসেছিলেন আপনি হয়তো। মিস্টার পাঠক, সে আপনি আগেই বলুন আর পরেই বলুন, আমি বাড়িতেই আছি। না, এটা কি করে সম্ভব? আপনি বাড়িতে ছিলেন, তাহলে আমার এই অফিসে। ও তো, মাই গড, মিস্টার পাঠক, আরে আমার আমার ডবল গ্যাঙ্গার, মানে আমার মতো দেখতে কেউ আপনার অফিসে এসেছিল? দেখুন 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 ডক্টর আস্তানা, আমি আপনাকে আগেও বলেছি যে যে আমি আপনার এই ডপেলগ্যাঙ্গারের এই থিওরিতে আমি একেবারেই বিশ্বাস করি না। আপনি প্লিজ। আমার মনে হয় পাঠক বাবু, আমার এই কেসে জড়ানো উচিত হয়নি। এখন তো আমার মনে হচ্ছে আমারও প্রাণ সংশয় আছে। লতিকা দেবী, আমরা এই বিষয়টা জানতে পেরেছি যে আপনি যে দীপকের ওই যে বিমার টাকাটা ছিল সেইটা আপনি পেতে চাইছেন, আর সেটা করার জন্য আপনি ওই বিমা কোম্পানির ওপর চাপও দিচ্ছেন। মিস্টার পাঠক, আপনার তো এটা জানা উচিত যে দীপকের পরে তার সমস্ত সম্পত্তির দাবিদার আমি। না, সেটা কিভাবে? আপনার সঙ্গে দীপকের বিয়ে তো হয়নি, আপনি ওনার স্ত্রী তো ছিলেন না। ইয়োর অনার, আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে আগেই বলে দিয়েছি, আর আদালতকেও এটাই বলতে চাই যে দীপক আর আমরা দুজন একে অপরকে মন থেকে অ্যাকসেপ্ট করেছিলাম। আমরা একই সাথে একই ছাদের তলায় ছিলাম। বিয়ে তো একটা ফর্মালিটি মাত্র। দেখুন ফর্মালিটি হোক বা না হোক আপনার জন্য সেটা একদমই আলাদা ব্যাপার, কিন্তু আইনতভাবে যতক্ষণ না আপনার কারোর সঙ্গে বিয়ে হচ্ছে, যতক্ষণ আপনি কারোর স্ত্রী হচ্ছেন, তার ধন সম্পত্তি এবং তার বিমার ওই টাকার উপর আপনার কোনো রকম অধিকার থাকে না। কোথাও এরকমটা নয় তো লতিকা দেবী যে এই সমস্ত কিছু পাওয়ার জন্য আপনি দীপককে হত্যা করে ফেললেন? প্লিজ স্টপ মিস্টার পাঠক, আপনি জানেন না যে আমি দীপককে কতটা ভালোবাসি। না মানে একটা বিষয় এখানে, এটাও সত্যি যে দীপকের মৃতদেহটাকে আপনি প্রথম দেখেছিলেন, সেখানে আপনি পুলিশকে ডেকেছিলেন না? তো এতে কি অপরাধ হয়েছে মিস্টার পাঠক? পুলিশকে তো ইনফর্ম করা খুব ভালো কথা, তাই না? ইয়োর অনার, এই কথায় কোনো সন্দেহ নেই যে মিস্টার পাঠক একজন খুব চালাক আর বুদ্ধিমান উকিল। উনি খুব ভালো মতোই জানেন যে এবার শাস্তি আর ওনার ক্লায়েন্টের মধ্যে কম দূরত্ব রয়েছে, খুব কম সময় রয়েছে, আর এই জন্য আলতু ফালতু কথা বলে উনি আপনার সিদ্ধান্তকে ডিলে করতে চাইছেন। ইনফ্যাক্ট মিস্টার পাঠক, আমি আপনাকে আজকে এই আদালতে দেখে বেশ অবাকই হচ্ছে। মিস্টার মেনন, এরকম কেন বলছেন? মিস্টার পাঠক নিজের ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করছেন, ওনার কেসের তারিখ আজকে। এক্স্যাক্টলি ইওর অনার। মেনন বাবু, কেন আমাকে আদালতে না থেকে চাঁদে হওয়ার কথা ছিল নাকি? ইওর অনার, কাল মিস্টার পাঠক আমার অফিসে এসে এটা বলেছিলেন যে আমি এই কেসটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজকে এই আদালতে ওনাকে দেখে আমি 1 সেকেন্ডের জন্য চমকে গেছি। ইওর অনার, মেনন সাহেবের এই বক্তব্যটা একদম মিথ্যে। আমি কখনো ওনার কার্যালয়ে যাইনি, আমি জানি না ওনার অফিসটা ঠিক কোনখানে রয়েছে। পাঠক বাবু, আপনিও? ইওর অনার,
যদি আপনি অনুমতি দেন তাহলে কালকের ফুটেজ আমি আপনাকে দেখাতে পারি। অনুমতি দিলাম। ইওর অনার, আপনি দেখলেন কাল ঠিক বিকেল 4:39 মিস্টার পাঠক আমার অফিসে এসেছিলেন। মিস্টার পাঠক, এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার জানা যাচ্ছে যে আপনি প্রসিকিউটরের অফিসে গিয়েছিলেন। তাহলে আপনি আদালতে মিথ্যে কেন বললেন? ইয়নার, আদালত হলো আমার মন্দির আর আইন হলো আমার ঈশ্বর। আর আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি যে আমি মেনন বাবুর অফিসে কখনো যাইনি। পাঠকবাবু, আমার কাছে প্রমাণ রয়েছে কালকে আপনি আমার অফিসে এসেছিলেন। আমার কাছেও প্রমাণ রয়েছে যে আমি আপনার অফিসে যাইনি। ইয়নার, যে সময়কার এই ফুটেজটা, সেই সময় ডক্টর করুণা আস্থানার বাড়িতে ছিলাম। জজ সাহেব, পাঠকবাবু ঠিকই বলছেন। কাল সন্ধ্যাবেলা 5:30-6টার মধ্যে উনি আমার বাড়িতেই ছিলেন। মিস্টার পাঠক, আপনার কাছে কেন গিয়েছিলেন? হয়তো কেসটাকে নিয়ে চিন্তায় ছিলেন আর সেই ব্যাপারেই কথা বলতে চাইছিলেন। পাঠকবাবু, এবার তো বিশ্বাস করুন, আমাদের মতো দেখতে কেউ থাকে? যে জগতে আমরা থাকি তার প্যারালাল আরেকটা জগৎ থাকে যাতে আমাদের মতো দেখতে লোকেরা থাকে। এখন আপনি দেখুন, কাল আপনি যে সময় আমার বাড়িতে ছিলেন সেই সময় আপনার মতো দেখতে প্রসিকিউটরের অফিসে ছিলেন। দেখুন ডক্টর আস্তানা, এটা আপনার থিওরি, আর আপনার এই থিওরিটাকে মেনে নেওয়া আমার পক্ষে খুব কঠিন। আপনাকে মানতেই হবে, আপনাকে এই রহস্যটা বুঝতে হবে। দেখুন পাঠকবাবু, এই ডবল গ্যাঙ্গারদের ইন্টেনশনস মোটেই ভালো হয় না। তাদের লক্ষ্য আপনার ইমেজকে খারাপ করার জন্য থাকে, সবার সামনে আপনাকে মিথ্যেবাদী প্রতিপন্ন করার উদ্দেশ্য থাকে, আর তারপর ধীরে ধীরে আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে আর সবার সামনে আসবে একটা নতুন পার্সোনালিটি, আপনার আগস, আরও একটা কেডি পাঠক। পাঠক বাবু, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন, সত্যি কথাটা মানতে চাইছেন না কেন। আমি বলেছিলাম না আপনাকে যে সত্যিটার দিকে পিছন ঘুরে দাঁড়ালে সেটা মিথ্যে হয়ে যায় না। সো উইল ইউ প্লিজ বিলিভ? ডক্টর আস্তানা, যেটা আমাদের জানা ছিল সেটা আমরা জেনে গেছি। আপনি প্লিজ বসে পড়ুন। ইয়নার, এই কেসটার বিষয়টা একটু বেশি জটিল হয়ে গিয়েছে। কোনো গভীর একটা রহস্য রয়েছে যেটা এই সময় আমরা বুঝে উঠতে পারছি না। সব জায়গায় বারংবার আমাদের সবারই যমজ বিষয় দেখা যাচ্ছে, আর সেই সমস্ত মানুষজনকে দ্বিতীয়বার দেখা যাচ্ছে ইয়নার, যারা এই কেসটার সঙ্গে জড়িত। অন্য কারোর দ্বৈত সত্তা কিন্তু কোথাও দেখা যায়নি। আমি আবেদন করছি আদালতের কাছে যে আমাকে এই রহস্যটাকে একটু বের করার জন্য কিছুটা সময় আমাকে দেওয়া হোক। আর কত সময় চাই আপনার? এই কেসের প্রথম শুনানি থেকে আজ পর্যন্ত আপনি এটাই বলে এসেছেন, একটু সময় চাই আর একটু সময় চাই। যখন আপনি ফিরে আসেন তখন আপনার কাছে কোনো সাক্ষীও থাকে না, কোনো প্রমাণও থাকে না। ইয়নার, এই কেসটাই এরকমটাই জটিল যে সময় একটু লাগছে আমার। আদালতে আরো অনেক জরুরি কেস পেন্ডিং পড়ে আছে, তাই একই কেস নিয়ে আরো সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। আদালতে এই যে যমজ নিয়ে যে ডিবেট চলছে সেটা সত্য বলে আদালত মানতে পারে না। সত্য হলো সেটাই যেটা সিসিটিভি ফুটেজে রয়েছে। হসপিটালে পুলিশ কনস্টেবল যেটা দেখেছে সেটার উপর ভিত্তি করেই এই আদালত এই কেসের উপর তার সিদ্ধান্ত শোনাচ্ছে। ইয়নার, আমি আপনার কাছে অনুরোধ করছি যে এই কেসটাতে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য একটু তাড়াহুড়ো দেখাবেন না। মিস্টার পাঠক, আমি আপনার কথার সঙ্গে সহমত নই। এই কেসের ব্যাপারে সমস্ত কিছু শোনবার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দীপক সান্ধু আর অমিত কাপুরের খুন নন্দিতা কাপুরই করেছে। আর এই আদালত নন্দিতা কাপুরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে। The case is closed. Mr. Pathak, you have lost the case. দাঁড়ান।
মিস্টার পাঠক। দিস কেস ইজ নট ওভার। এই মামলাটা কিন্তু এখনো শেষ হয়নি জজ সাহেব। মিস্টার পাঠক, আপনি কেস হেরে যাচ্ছেন বলে দুঃখে মাঝখানে কোনো কথা বলো না মেনন। এই গোটা আদালতে দাঁড়িয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনাকে আঙুল তুলে আমি বলছি, আরে এই লোক ভর্তি আদালতে আমি বলছি যে আপনি একজন চিট, আপনি ফ্রড। আপনি জানেন আপনি কি বলছেন? এর জন্য আমি আপনাকে কন্টেম্পট অফ কোর্ট। আচ্ছা 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 আচ্ছা, তো আপনি আমাকে শাস্তি দেবেন আর কন্টেম্পট অফ কোর্ট। চলুন দিন, এটা বলুন যে আইপিসির কোন ধারা অনুযায়ী আপনি আমাকে শাস্তি দেবেন। ইয়োর অনার, বলুন বলুন, কি হলো? ধারা মনে পড়ছে না আপনার, নাকি জানেনই না? আপনি তো তখনই বলতে পারতেন না যদি আপনি এই আইনটা পড়তেন, কিন্তু পড়া তো দূরের কথা, আপনি কোনোদিন আইনের কোনো বই স্পর্শ পর্যন্ত করেননি। কি বাজে কথা বলছেন আপনি? আপনি কেডি পাঠকের বহুরূপী নন তো? ইন্সপেক্টর, গ্রেফতার করুন ওকে, এ কোনো বহুরূপী। 1 মিনিট যাবে। নাটক আমি করছি না, নাটক আপনি করছেন। যমজ আমি নয়, যমজ আপনি। এসব কি বলছে? পাঠকবাবু, আপনি এটা কি করে বলছেন? এটা জাস্টিস মার্কণ্ডে নয়। ইনি জাস্টিস মার্কণ্ডেয় নন এবং ইনি জাস্টিস মার্কণ্ডেয় হতেও পারেন না। আমি জাস্টিস মার্কণ্ডেয়কে অগন্তিবার এই আদালতে পেয়েছি, আর সবসময় আমি এটা লক্ষ্য করেছি যে সিদ্ধান্ত শোনানোর আগে উনি চোখে চশমা পরে নেন। আপনি হুবহু জাস্টিস মার্কণ্ডেয়ের মতন একটা চশমা নিয়ে এসেছিলেন তো ঠিকই, সিদ্ধান্ত শোনানোর আগে সম্ভবত নিজের চোখে ওটা পড়তে আপনি ভুলে যান। আর তাছাড়াও আপনার নাকে চশমার কোনো রকম দাগ নেই, যার থেকে এটা জানতে পারা যাচ্ছে যে আপনি জীবনে কোনোদিন চশমাও হয়তো পরেননি। পালাচ্ছে পালাচ্ছে, ওকে ধর, ধরো ধরো গিয়ে। দেখি একটু। দেখুন, আমি কিন্তু খুনি নই। আরে আপনি খুনি নন তো খুনি কে? আমি তো ব্যাস সামান্য একজন গ্রুপ থিয়েটারের আর্টিস্ট, একজন স্ট্রাগলিং অ্যাক্টর। এই দেখুন আমার কার্ড দেখুন। এবার এটা বলুন যে জাস্টিস মার্কণ্ডে এখন কোথায়? আমি আপনাকে বলছি উনি এখন কোথায় আছেন। যাদবে, জজ সাহেবকে নিয়ে আয়, আমি ওকে সামলাচ্ছি। আদালতে দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর রাস্তায় চিন্তার কোনো বিষয় নেই এখন, ইওর অনার। সত্যিটা আদালতের সামনে চলে এসেছে। আমরা জানতে পেরে গেছি যে আপনাকে বন্দি করে রাখা হয়েছিল, আর যে ব্যক্তি এই বিষয়টার অংশীদার ছিলেন তিনি এখানে সামনেই দাঁড়িয়ে আছেন। স্যার, আমি ভীষণ গরিব মানুষ, পয়সার লোভে আমি এসব করেছি স্যার। দেখুন, আপনার যা কিছু বলবার সেটা কাঠগড়ায় এসে বলুন। কে আপনাকে বলেছে যে আপনি জজের রূপ ধরে আদালতে আসতে? স্যার, সেটা আমি আপনাকে বলতে পারবো না। কেন 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 আপনি বলতে পারবেন না তার নাম? ও আমার বাচ্চাদের মেরে ফেলার হুমকি দিয়েছে স্যার। দেখুন দেখুন দেখুন, আপনি আমার কথা শুনুন। যদি আপনি এখানে মহামান্য বিচারকের কাছে সত্যিটা বলে দেন, তো তাহলে এই দেশের আইন আর পুলিশ আপনার সঙ্গে থাকবে, আপনার পরিবারের সঙ্গে সুরক্ষিতভাবে থাকতে পারবেন, আর যে অপরাধটা আপনি এখন এখানে করেছেন সেই শাস্তিটাও কম হয়ে যাবে। বলুন সত্যিটা কি? ও ভীষণ অত্যাচারী স্যার, ও আমার বউ বাচ্চাদের মেরে ফেলবে স্যার। তার চেয়ে আপনি আমাকে ফাঁসির সাজা শোনান স্যার। ইওর অনার, আমার কথা শুনুন। আমার মনে হচ্ছে এই লোকটার মাথার কোনো গন্ডগোল রয়েছে, যে নিজেই শুলে চড়ার জন্য ব্যস্ত হচ্ছে। কথাটা হলো এই যে উনি কাকে আড়াল করার চেষ্টা করছেন। ইওর অনার, আমার কথা শুনুন। এনাকে আমরা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিই, ওরা নিজেরাই সমস্ত বের করে নেবে।
আর এই যে সত্যি মিথ্যের তাণ্ডব এতদিন ধরে যা চলছে, আর এই গল্পের পর্দাও ফাঁস হয়ে যাবে। আর আমি এটা বলতে চাইছি ইউর অনার, কাল সকালে পাক্কা মিস নন্দিতা কাপুরের নামটাই নেবে। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল তো এই পুরো সময়টা পুলিশের হেফাজতে ছিলেন, তো কারাগারে ছিলেন, তো এটা সম্ভব নয় যে উনি বানিয়েছিলেন এই ষড়যন্ত্রটা। অবজেকশন সাস্টেইন। এখন যাই হোক, কোনো ক্রাইম দরকার নেই, ব্রাঞ্চ আজ এখনই এই সময় এই আদালতে এটা স্পষ্ট হয়ে যাবে যে কে রয়েছে এই ষড়যন্ত্রের পিছনে। আপনার যদি অনুমতি হয় তো ইওর অনার, যেই ব্যক্তির ওপর এই মুহূর্তে আমার সন্দেহটা যাচ্ছে তাকে আমি কাঠগড়ায় ডেকে নেব। আরে পাঠক বাবু, আবার কাকে প্রশ্ন করতে চান আপনি? না, ডক্টর করুণা আস্থানা। বলুন পাঠক বাবু, এবার আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন? ইওর অনার, নন্দু সান্যাল ধরা পড়ে যাওয়ার পর একটা বিষয় তো স্পষ্ট হয়ে গিয়েছে, যে বিষয়টা আমি এই কেসের প্রথম থেকে বলে আসছিলাম, যে এই ডোপল গ্যাঙ্গার্স, মানে এই যমজ বিষয়, যেটা করুণা দেবী বলছিলেন যে আমাদের সঙ্গে যুক্ত একটা অন্য জগতে এরা বেঁচে থাকেন, আর আমাদের সঙ্গে পাল্লা দেওয়ার একটা চেষ্টা করেন, আমাদের সঙ্গে সমানভাবে চলার একটা চেষ্টা করেন, আমাদেরকে বদনাম করার চেষ্টা করেন, আর এই সমস্ত বিষয়গুলো একদমই ভুলভাল কথা। এটা প্রমাণিত হয়ে গিয়েছে ইওর অনার, যে এখনো পর্যন্ত এই কেসের সঙ্গে জড়িত যতজন মানুষকে একরকম দেখতে আমরা পেয়েছি, তারা নন্দু সান্যালের মতো প্রস্থেটিক মেকআপ করে ব্যক্তিবিশেষের রূপ নেয়। তো করুণা দেবী, আপনি তো প্রথম থেকেই এটা বলে আসছেন যে আদালতেও আপনি সেটা বলেছিলেন, আর যখন আপনি আমার অফিসে এসেছিলেন তখন আপনি বলেছিলেন যে এই সমস্ত ডোপাল গ্যাঙ্গার হয়, একই রকম দেখতে হয়। পাঠক বাবু, যেমনটা আমি পড়েছিলাম তেমনটাই আমি আপনাকে আর এই আদালতকে বলেছি। আমি এখনো আমার কথা আর আমার বিশ্বাসের উপর অনড়। হতেই পারে যে কেউ এই থিওরির অপব্যবহার না, করেছে, কিন্তু এই থিওরির জ্ঞান তো আপনার কাছেও ছিল নাকি? আর এটা হতে পারে যে আপনি হ্যাঁ। হয়তো হ্যাঁ, হ্যাঁ, আপনি বলতে চাইছেন যে এসবের পিছনে আমি? আমার আরে সন্দেহ না না, হচ্ছে এটা। এসব মিথ্যে পাঠক বাবু। না না, আপনি তো বলেছিলেন যে সত্যি থেকে মুখ ফিরিয়ে নিলে সেটা মিথ্যা হয়ে যায় না, বলেছিলেন না? বলেছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, আদালতে কিন্তু এটা এই কথাটা বলেছিলেন আপনি? বলেছিলাম, বলেছিলেন। হ্যাঁ। আমার অফিসে যখন আপনি এসেছিলেন তখন আপনি এই কথাটাই বলেছিলেন। আমি যেটা বলছি সেটাও বাস্তব পাঠক বাবু। বাস্তবের দিকে পিছন ফিরে দাঁড়ালে সেটা মিথ্যে হয়ে যায় না। বলেছিলেন যে আপনার অফিসে ওটা সেটা, হ্যাঁ, যেটা- কিন্তু সেখানে তো আপনি আসেননি। সেখানে তো আপনার কথা অনুযায়ী আপনার ডবল গ্যাঙ্গার, অর্থাৎ আপনার মতনই কেউ। তো তাহলে এইটা কিভাবে ডক্টর করুণা আস্থানা বুঝিয়ে বলুন আমাদের, যে আমাদের মধ্যে যাদেরই একই রকম দেখতে ডবল গ্যাঙ্গার এসেছিলেন, তারা কি করলো, কি বললো, সেই বিষয়টা আমি আমরা এই বিষয়গুলো কিছু জানি না, কিন্তু আপনি সেই বাক্য হুবহু সেই শব্দগুলো বলে দিচ্ছেন। আপনার মতো দেখতে যে ব্যক্তি যা বলেছিল সেই বিষয়টা আপনিও বলছেন। কিভাবে? না না, সেটা মনে হয় কেউ মেকআপ করে সবার ডুপ্লিকেট বানিয়ে ঘোরাচ্ছে। তো হতে পারে হয়তো আমারও ডুপ্লিকেট বানিয়ে আপনার কিন্তু অফিসে আপনার সেই পাঠিয়ে বিষয়টা কি দিয়েছে। করে মনে আছে? আমি ছিলাম না, না না, ওটা সেটা আপনি পাঠকবাবু। ছিলেন না। আমি তো সেটাই বলছি যে আপনার ওই ডোপাল গাঙ্গার আপনার মতো দেখতে কেউ সে বলেছিল যে বিষয়টা তারা বলেছিল, সেই কথাটা আপনার কি করে মনে আছে? আপনি কি করে বলছেন এই কথাটা? যখন আপনার মনে আছে সেই কথাটা আপনিই বলেছিলেন, তার মানে আমার কার্যালয়ে এসে আপনি সেই কথাটা বলেছিলেন, তার মানে সেই কথাটা আপনারই ছিল। আপনার মতো দেখতে কেউ ছিলই না, তার মানে সেটা আপনি ছিলেন। আপনি হত্যাটা করেছেন। এবার বলুন, আপনি আমি হত্যাটা না। করেছেন? আপনি হত্যাটা করেছেন, আপনি হত্যাটা Your করেছেন। আর Honor, কোনো আমি- রাস্তা নেই এখান থেকে পালিয়ে বাঁচার। হত্যাটা আপনি করেছেন। হ্যাঁ জজ সাহেব, ওটা আমিই ছিলাম। আমি দীপক সান্ধুকে খুন করেছি, আমি ওকে মেরে ফেলেছি। দীপক আমার মেয়ে নিকিতার সঙ্গে যা করেছে তার জন্য আমি ওকে হত্যা করি। ও আমার মেয়ে নিকিতাকে নিজের মিথ্যে প্রেমের জালে ভুলিয়ে ওর সাথে বিয়ে করে, আর
আমার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। দীপকের মনের মধ্যে ওর অভিসন্ধি খারাপ ছিল। সবকিছু নিজের নামে করানোর পর ও নিকেতাকে ডিভোর্স দিয়ে দেয়। এই আঘাত সইতে না পেরে নিকেতা নিজের প্রাণ দিয়ে দেয়। ইওর অনার, আমার সব শেষ হয়ে গেছিল। মনে হচ্ছিল আমিও নিজেকে শেষ করে দিই, কিন্তু আমি তা করিনি। দীপক সান্ধুর থেকে বদলা নেওয়ার জন্য, ওকে শেষ করার জন্য আমি ইউএসএ যাই আর প্রস্থেটিক মেকআপের ট্রেনিং নিই। তারপর 2-3টে ফিল্মও করি। আর তারপর আমি নন্দিতাকে ফাঁসাই। নন্দিতা দীপকের জীবনে যদি না আসতো তাহলেও নিকিতাকে কখনো ডিভোর্স দিত না। ব্যাস ঠিক ওরই মতো দেখতে একটা মডেলকে আমি তৈরি করি, আর প্রস্থেটিক মেকআপ করে আমি ওকে একেবারে নন্দিতার মতো বানিয়ে দিই। আর তারপর নন্দিতার ব্যাপারে সংগ্রহ করা সমস্ত খবরের ভিত্তিতে নিজেকে আমি ট্রেনিং দিই। শেষমেশ একদিন আমার লক্ষ্য পূরণ হয়। আমার ট্রেন করা মডেল নন্দিতা সেজে দীপকের বাড়ি গিয়ে ওকে খুন করে দেয়। জজ এসবের মধ্যে আমার হাতে অমিতের খুন হয়। আমার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না ওর সঙ্গে, কিন্তু অমিতের আমার উপর সন্দেহ হয়। হ্যালো করুণা দেবী। ওকে করুণা দেবী, আপনি মেকআপ আর্টিস্ট না? হ্যাঁ, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? ওকে, আমি আসলে প্রস্থেটিক মেকআপের ব্যাপারে জানতে চাই। আপনি তো এই ব্যাপারে এক্সপার্ট একজন। অ্যাকচুয়ালি সরি, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। তখন আমি ভয় পেয়েছিলাম যে অমিত সত্যিটা না জেনে ফেলে। সেই জন্য যখন আমি জানতে পারলাম যে নন্দিতা হাসপাতালে ভর্তি, তখন আমি আবার আমার ট্রেন করা মডেলকে ওখানে পাঠিয়ে ওর খুন করাই। আর ইওর অনার, আমি এটা বুঝতে পেরে গেছিলাম যে যদি নন্দিতা দীপকের জীবনে নাও আসতো, তাও দীপক আমার নিকিতাকে ছেড়ে দিত। আর সেই জন্য আমি এই কেসের সঙ্গে জড়িত প্রায় সব লোকের ডুপ্লিকেট অর্থাৎ ডবল গ্যাঙ্গার তৈরি করি, যাতে আদালত বিশ্বাস করেন যে এই পৃথিবীতে আমাদের ডুপ্লিকেট আছে। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। সমস্ত সাক্ষী এবং প্রমাণ বিচার করবার পর এই আদালত করুণা দেবীকে দীপক সান্ধু আর অমিত কাপুরের খুনের জন্য দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনাচ্ছে, আর নন্দিতা কাপুরকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর এর সঙ্গেই এই আদালত পুলিশকে এই আদেশ দিচ্ছে যে করুণা দেবীর সঙ্গে যেই ব্যক্তি এই ষড়যন্ত্রে সাহায্য করেছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে। এই আদালত ওনাদের উপর আলাদা কেস শুরু করবে। দ্য কেস ইজ ফাইনালি ক্লোজড। পাঠকবাবু, 1 মিনিট আগে আচ্ছা, এই প্রস্থেটিক মেকআপের আইডিয়াটা আসলো কোত্থেকে? হ্যাঁ, মেকআপের আইডিয়া যেটা হলো মেনন বাবু, কিছু মুখ এরকমটা হয় যেগুলো মেকআপ ছাড়া ভালো লাগে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.